সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। স্বাভাবিক হয়নি জ্বালানি তেল সংকট, অনেক পাম্প বন্ধ। স্বাধীনতা দিবসে থাকছে না আলোকসজ্জা। জুলাই সনদ বাস্তবায়ন সংকটের সমাধান সংবিধানে নেই, রাজনৈতিক সমঝোতার উপর গুরুত্ব আরোপ। শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা পেলেন 6 জন। গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতি খালেদা জিয়ার। ইরানের তেলের ডিপোতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, 6 মাস যুদ্ধ চালাতে সক্ষমতার দাবি ইরানের। আজ থেকে আনুষ্ঠানিকভাবে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। এদিকে সংকটের আশঙ্কায় আজও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে লম্বা লাইন। যদিও সরকার বলছে দেশে জ্বালানি তেলের সংকট নেই। দেশে দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট এড়াতে রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি। বিশ্ববাজারের অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট অনিশ্চয়তা মোকাবেলায় যানবাহনের ধরন অনুযায়ী তেলের পরিমাণ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তবে তেল সংকট আতঙ্কে এদিন রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনে গাড়ির লম্বা লাইন দেখা গেছে। বাসা থেকে 8টা বের হয়েছি, টাউন হল বাজারে ওখানে সিরিয়াল দিছি, এখানে আসতে আসতে হচ্ছে আপনার 10টা বাজে আইসে শুনে তেল নাই। বলছে 2 লিটার দেওয়ার জন্য নাকি না, তারা 100 টাকার তেল দিতেছে। 100 টাকার তেলে কি আমাদের বাইক চলে নাকি সেটা বলেন ভাই। শেয়ারিও খাইতে পারি নাই, এই যে 3টা বাজে আইসা গাড়ি নিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছি। তেলের জন্য মনে করেন কালকে সকাল 9টা বাজে একবার বের হয়েছি, রাত্রে 9টা বাজে একবার বের হয়েছি, পারলাম না। পরে আজকে সিয়ারির টাইমে এসে বসে রয়েছি একদম জিয়া উদ্যানের রাস্তা পর্যন্ত। বিক্রেতারা বলছেন এর আগে অনেকেই অতিরিক্ত তেল সংগ্রহ করায় পাম্পগুলোর মজুদ শেষ হয়ে গেছে। এছাড়া শুক্র ও শনিবার ডিপো বন্ধ থাকায় তেল সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটেছে। কারণ হচ্ছে যে অ্যাক্সেস তেল নেওয়া, যেখানে তেল নিত মানুষ 10 লিটার সেখানে নিচ্ছে 30 লিটার 40 লিটার, যেখানে বাইকে নিত 200 টাকার তেল সেখানে নিচ্ছে 1500 2000 টাকার তেল। 2 দিন বন্ধ গেছে, কেমনে তেল দিব আমরা শুক্র শনিবার, এই জন্য খালি আছে এখন। তারপরে কাস্টমার যারা তারা তো ঠিক না, দেখা যাচ্ছে একবার নিয়ে যাচ্ছে 200 টাকা, আবার বাসায় একটা পাত্রে কইলা রাখি আবার এসে আবার লাইন দিচ্ছে, আবার 200 টাকা নিয়ে যাচ্ছে। জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে তেলের সংকট নেই। এছাড়া নতুন করে তেল আমদানি হচ্ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর মতো সারা দেশে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে অনেক ফিলিং স্টেশন। এতে চরম দুর্ভোগে পড়েছেন যানবাহন ব্যবহারকারীরা। রাজশাহীতে গত 4 দিন যাবৎ চলছে জ্বালানি তেলের সংকট। রবিবার সকাল থেকে মহানগরী ও জেলার বেশিরভাগ ফিলিং স্টেশনে তেল শেষ হওয়ার ঘোষণা দিয়ে সাময়িকভাবে সেগুলো বন্ধ করে দেয়া হয়। আর যেসব ফিলিং স্টেশন থেকে তেল দেয়া হচ্ছে সেগুলোতে সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। বাইক হাটে নিয়ে বাসায় গেছিলাম, শহরে তেল শেষ হয়ে গেছিল, বললো সকাল 7টার আগে তেল হবে না কোথাও। তারপরে তো আজকে আবার সকালে আসছে তেল নেওয়ার জন্য, এখন এসে 200 টাকার তেল নিলাম। পর্যাপ্ত তেলই আছে, মানে সংকটটা মনে হচ্ছে না। এটা হয়তো বা ব্যক্তি সংকট, বা আমরা বাঙালি আমরা উপচে পড়ে ভিড় জমাচ্ছি। কিছু পাম্পে তেল অবৈধভাবে বেচছে, ড্রাম লোড করে দিচ্ছে রাতের অন্ধকারে, ওখানে পাম্পে দড়ি টাঙায় দিয়েছে, তেল নাই। নারায়ণগঞ্জের পাম্পগুলোতেও সরবরাহকৃত তেল শেষ হওয়ায় গ্রাহকদের তেল দেওয়া সম্ভব হচ্ছে না। তবে রবিবার ডিপো থেকে তেল সরবরাহ শুরু হলে বিকেলের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, অনেক পাম্পে জ্বালানি তেল মজুদ থাকা সত্ত্বেও দাম বাড়ার আশায় তা বিক্রি করা হচ্ছে না। ফলে সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছেন। পাম্প সংশ্লিষ্টরা জানান সরকারের নির্দেশনা মেনে তেল বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবারের পরের থেকে শুক্র শনিবার 2 দিনের লেগে পেট্রোল পাম্প ডিপোগুলো বন্ধ থাকে, যার জন্য আমাদের যে চাহিদা আছে চাহিদা পরিমাণ আমরা তেল নিতে পারি নাই। আমাদের কাছে যতটুকু ছিল স্টক আমরা সেটা দিয়েছি। গ্রাহককে আমরা সর্বোচ্চ যে নীতি সরকারিভাবে নীতি নির্ধারণ করছে আমরা সেভাবে দিয়ে যাব। নওগাঁতেও পাওয়া যাচ্ছে না চাহিদা মাফিক পেট্রোল ও অকটেন। জেলার মোট 29টি ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের সংকট চলছে। আবার অনেক ফিলিং স্টেশনগুলো তেলের অভাবে বর্তমানে তেল বিক্রি বন্ধ রেখেছে। উত্তরের জেলা গাইবান্ধার 20টি ফিলিং স্টেশনের সব কয়টিতে ব্যাপকভাবে চলছে তেলের সংকট। মূলত ইরান যুদ্ধ শুরুর পরপরই গ্রাহক পর্যায়েও তেলের মজুদ করার কারণে এই সংকট দেখা দিয়েছে।
আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জ্বালানি সাশ্রয়ের জন্য এই বছর ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবসে দেশব্যাপী আলোকসজ্জা বাতিল করেছে সরকার। রবিবার সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। কৃচ্ছতা সাধন করতে পারি, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর যাতে নিরাপত্তা নিশ্চিত করতে পারা যায়, সব দিকে সবাই সেটার ব্যাপারে আন্তরিক হন। সংশ্লিষ্ট সকল দপ্তর, মন্ত্রণালয় এবং জনসাধারণ সবারই আমরা সহযোগিতা কামনা করেছি। যাচ্ছি পরের প্রসঙ্গে। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সৃষ্ট সংকটের সমাধান সংবিধানে নেই, এজন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সমঝোতা। রবিবার সিডাপে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন বিশেষজ্ঞরা। এতে এনসিপি নেতারা অভিযোগ করেন, গণভোটের সিদ্ধান্ত লঙ্ঘন করে বিএনপির সংসদ সদস্যরা আইনি ব্যত্যয় ঘটিয়েছেন। চলতি বছরের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে সংস্কারের অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হয় গণভোট। এতে জয় পেয়েছে হ্যাঁ ভোট। তবে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নীরব শীতল খেলা, যা গড়িয়েছে সর্বোচ্চ আদালত পর্যন্ত। রবিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি, সরকার ও নতুন সংসদের কাছে নাগরিক প্রত্যাশা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম। এতে অংশ নেন রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা। জুলাই সনদের আইনি ভিত্তি ও আদালতের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে দেয়া রায় নিয়ে কথা বলেন তারা। গণভোটের রায়কে ঠেকানোর জন্য বিএনপি কোর্টে যেতে পারে, সেই বিএনপিকে ঠেকানোর জন্য কোথায় যেতে হবে সেটা জনগণের খুব ভালো করেই জানা আছে। একটা রক্তের উপর দাঁড়াইয়া এই কথা এই কাজ করা যায়, আশ্চর্য ব্যাপার। আমার তো ধারণা এই প্রতিটা চেয়ারের পিছনে ছোপ ছোপ রক্ত আছে, যে চেয়ারগুলোতে পরবর্তীতে সংস্কারের পরে যারা বসছে। আমাদের মনে হচ্ছে যে আবার নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে এবং বিএনপি সরকার ইতিমধ্যে তো প্রচুর অন্ধ আচরণ করা শুরু করেছে, যেটা হাসিনাও রয়েস হয়ে 2-4 বছর পরে শুরু করেছিল, তারা ইনফ্যাক্ট শপথের দিন থেকে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে, সেই সমস্যার সমাধান সংবিধানে নেই। তাই রাজনৈতিক দলগুলোর সমঝোতার ওপর গুরুত্ব দেন তারা। যদি আমরা 1972 সালের সংবিধানের কথা বলি, তাহলে কিন্তু প্রফেসর ইউনূসের সরকার নির্বাচন, গণভোট, সংসদ সবকিছু কিন্তু অবৈধ। আপনি এটাকে বৈধতা দেওয়ার জন্যই আপনার জুলাই সনদকে মেনে নিতে হবে। আমরা সংবিধানের মধ্যে এর সমাধান খোঁজার চেষ্টা করছি, সংবিধানের মধ্যে এই সমাধান নাই, এবং যেটা গণভোটে মানুষ অনুমোদন করেছে সেখানেই সমাধানটা খুঁজতে হবে। তাই আমরা ভুল জায়গায় সমাধান খুঁজতে কিন্তু সমাধান পাবো না। দেশের স্বার্থে কোনো সংঘাত বা লড়াই নয়, রাজনৈতিক দলগুলোর ঐক্যর পথ বেছে নেওয়ারও আহ্বান জানান তারা। একটা বিভক্তি সৃষ্টি করে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মরণোত্তর শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত করেছে সরকার। রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব নারী দিবসের অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এছাড়াও আরও 5 জন নারী পেয়েছেন এই সম্মাননা। নারী শিক্ষা ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন নেতৃত্বের স্বীকৃতি পেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রবিবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অদম্য নারী পুরস্কার অনুষ্ঠানে তাকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়। বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের জননীকে শ্রদ্ধাঞ্জলি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই পুরস্কার তুলে দেন। বেগম খালেদা জিয়ার পক্ষে সম্মাননা স্মারক ও চেক গ্রহণ করেন তার নাতনি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম জিয়ার দীর্ঘ সংগ্রাম এবং দেশের নারী শিক্ষার প্রসারে তার যুগান্তকারী পদক্ষেপের কারণেই তাকে এই সম্মাননার জন্য নির্বাচন করা হয়। মৃত্যু করে গেছেন গণতন্ত্রের জন্য লড়াই। খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান বলেন, শত অত্যাচারেও বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। গণতন্ত্র অগ্রগায়নের অদম্য বেগম
খালেদা জিয়া। গণতন্ত্রের মা, শত অত্যাচার অবিচারের ফলেও তিনি ছিলেন আপোষহীন, ধৈর্যে অবিচল। তার স্মৃতি চির অব্যয়, চির অক্ষয়, অমর। তার জীবন গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় নারীর শক্তি তার দৃঢ়তায়, আর নেতৃত্বের শক্তি তার সাহসে। এছাড়া আরও 5 জন নারীকে তাদের নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। যুদ্ধ শুরুর নবম দিনে ইরানের তেলের ডিপো ও পরিশোধনাগারে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে এ পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1332 জনে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অন্তত 6 মাস তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ইরানের সশস্ত্র বাহিনী রয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। যুদ্ধের নবম দিনে এসে ইরানে হামলা আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ভয়াবহ হামলা করেছে তেহরানের 4টি তেলের ডিপো ও পরিশোধনাগারে এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্রে। ছড়িয়ে পড়া জ্বালানি তেল তেহরানের পয় নিষ্কাশন লাইনে মিশে গিয়ে রাজধানীর সব রাস্তা যেন আগুনের নদীতে পরিণত হয়েছে। জ্বালানি তেলের গুদামে ইসরায়েলি হামলার পর ঘন কালো মেঘে ছেয়ে গেছে রাজধানী তেহরানের আকাশ। রোববার সকালে শহরটিতে আকাশ থেকে অদ্ভুত কালো বৃষ্টি ঝরতে দেখেছেন স্থানীয়রা। ইসরায়েলি হামলার পর তেল মিশ্রিত বৃষ্টি ঝরছে দেশটিতে। জবাবে মধ্যপ্রাচ্য ও ইসরায়েলে বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। তেল আবিব এবং বীরশেবা শহরের সামরিক লক্ষ্যবস্তুগুলো নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। শত্রুকে 1 ইঞ্চি জমিও দখল করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সরকারি ভবনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 2 সীমান্তরক্ষী নিহত হয়েছে। এ পরিস্থিতিতে অপরিশোধিত তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে দেশটি। জর্ডানে মুয়াফাক আল সালতি বিমান ঘাঁটি এবং বাহরাইনে পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি সৌদি আরব, কাতারে ও ইরাকেও নতুন করে হামলা অব্যাহত রেখেছে দেশটি। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ইরান আরও অন্তত 6 মাস যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। ইসরায়েলের হাইফা নৌঘাঁটিতে হামলার দাবি জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার ইসরায়েলের উত্তরাঞ্চলের কয়েকটি শহরেও হামলা চালিয়েছে গোষ্ঠীটি। হামলার প্রতিক্রিয়ায় লেবাননে ভয়াবহ হামলা ও সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। এতে প্রায় 400 জন নিহত হয়েছে দেশটিতে। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার 1 সপ্তাহ পার হওয়ার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য আহমদ আলামুল হুদা নতুন নেতা নির্বাচনের তথ্য নিশ্চিত করলেও কাকে নির্বাচিত করা হয়েছে তা এখনও বিস্তারিত জানাননি। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এবারে আরএফএল ওয়ার্ড্রপ ঈদবাজার। রাজধানীর সর্বত্র এখন ঈদের কেনাকাটা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ব্যস্ত দোকানিরা। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ক্যালেন্ডারের পাতায় ঈদের দিন যত ঘনিয়ে আসছে, পাল্লা দিয়ে বাড়ছে রাজধানীর শপিং মলগুলোর ব্যস্ততা। নিউ মার্কেট, গাউছিয়া থেকে শুরু করে সবখানে এখন উৎসবের আমেজ। এবারের বাজারে সবচেয়ে বেশি ভিড় চোখে পড়ছে ছোটদের পোশাকের দোকানে। বাহারি নকশা আর উজ্জ্বল রঙের টি শার্ট, ফ্রক আর পাঞ্জাবির খোঁজে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন অভিভাবকেরা। ছোটদের পাশাপাশি বড়দের দোকানগুলোতেও তিল ধারণের ঠাঁই নেই। পুরুষদের পছন্দের তালিকায় রয়েছে ক্লাসিক পাঞ্জাবি ও ফিটেড শার্ট। তবে বাজারের উত্তাপ টের পাচ্ছেন ক্রেতারা। তাদের দাবি, গত বছরের তুলনায় দাম এবার চড়া। এত কালেকশন, বাট দামটা একটু বেশি মনে হচ্ছে, একটু চড়া মনে হচ্ছে। হতে পারে এটা ঈদ যেহেতু সামনে আসছে সেজন্য হতে পারে। একটা কাপড় দেখা গেছে যে সর্বোচ্চ 600-700 টাকা হইতে পারে, 500 হয়তো 1000 টাকা, ওইটার দাম 4,000 টাকা লেখা। ঈদের কিছু কেনাকাটা করলাম, এই তো আরো আছে কিছু কেনাকাটা।
সাধ্যের মধ্যে যা হয় আর কি। শপিং করতে আসছি, জামা জুতা পাঞ্জাবি কিনবো। অবশ্য বিক্রেতারা বলছেন সুতা ও উপকরণের দাম বাড়লেও তারা চেষ্টা করছেন দাম নাগালের মধ্যে রাখতে। গত বছরের তুলনায় খুব একটা পার্থক্য নেই বলেই মনে করেন তারা। গত বছরে যে প্রাইস ছিল একই প্রাইস, আমাদের প্রাইসটা সবসময় রিজনেবল। আমাদের প্রাইস অনুযায়ী প্রোডাক্টের মান ও গুণগত মান খুব ভালো। আমাদের কাস্টমারের উপস্থিতি আলহামদুলিল্লাহ ভালো আছে ইনশাআল্লাহ। ভাবছিলাম যে মাসের শুরুতে সেলটা কিছু বাড়বে, কিন্তু এখনো শুরু হইতেছে না। আশাবাদী যে সামনের ফ্রাইডেতে হয়তো কেনাকাটা শুরু হবে। আগামী দিনগুলো আশা করি আরো ভালো যাবে, নাকি শেষ সময় যেহেতু ইনশাল্লাহ। ঈদ উৎসবের আনন্দ ঘরে ঘরে পৌঁছে দিতে স্বাদ আর সাধ্যের মেলবন্ধন খুঁজছেন নগরবাসী। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামিকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। রবিবার বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে তাদেরকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তারা বিভিন্ন স্থানে অবস্থান করে অবশেষে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বনগাঁয়ে এসেছিল। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। পরিকল্পনা করে গুমের মতো ফৌজদারি অপরাধ করেও অনুশোচনা নেই ফ্যাসিস্টের, বরং বিদেশের মাটিতে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। রবিবার বিশ্ব নারী দিবসে মায়ের ডাক প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কন্যা, জায়া, জননী আর বোনকে নিয়ে যে নারীর জগৎ, দেশে এর একটি উল্লেখযোগ্য অংশ গেল এক যুগেরও বেশি সময় ধরে খুঁজে বেড়াচ্ছেন নিজ নিজ স্বজনকে। বিশ্ব নারী দিবসে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে মায়ের ডাক। এতে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। আমার সন্তানের জীবন থেকে তার বাবার আদর স্নেহ কেড়ে নিয়ে তাকে এতিমের মতো বড় করতেছে। আমি চাই তাদের যেন বিচার হয়। আমার সুমন যায়, আমার সুমনকে যাতে আমি পাই সেই সহযোগিতা করবেন আপনারা সবাই। গুম কমিশন কেন এবার বন্ধ করলো? নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে গুমের শিকার ব্যক্তিদের ফেরত চান বক্তারা। তাদের পরিবারের যে কষ্ট সেটা আমরা কিভাবে দূর করব, তাদের মুখে হাসি ফোটাবো কিভাবে আমরা। যেই অত্যাচার আমাদের উপরে হয়েছে, এই ধরনের অত্যাচার আর কারো উপরে আমরা হতে দেব না। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আশা করেন ভবিষ্যতে গুমের মতো নিষ্ঠুর পরিস্থিতি দেশে আসবে না। গুমের মতো ফৌজদারি অপরাধের অনুসূচনা না করে দেশ নিয়ে চক্রান্তের তীব্র সমালোচনা করেন তিনি। আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশ কেন অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি। চলচ্চিত্রের মাধ্যমে গুমের সঠিক তথ্য তুলে ধরতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক নারী দিবসের প্রাপ্তি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আমরা যারা রয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা করেছেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। মামলা গ্রহণের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসামির বিরুদ্ধে সমন জারি করেছে। মামলার বাদীর অভিযোগ, নাসিরুদ্দিন পাটোয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি নিয়ে মির্জা আব্বাসের সাথে বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের সময় এই আসামি বিভিন্ন সময় মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরও বেশি করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও হুমকি দিয়ে আসছেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অস্থির বৈশ্বিক তেলের বাজার। এমন অবস্থায় জ্বালানির সাশ্রয় ও ব্যয় কমাতে ফিলিপাইনের কিছু সরকারি দপ্তরে 4 দিনের কর্মসপ্তাহ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র এই ঘোষণা দেন। দেশটির গণমাধ্যমে ইনকিউরার.নেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফিলিপাইনের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে নির্বাহী শাখার কিছু অফিসে সাময়িকভাবে 4 দিনের কর্মসপ্তাহ কার্যকর হবে।
তবে পুলিশ, ফায়ার সার্ভিস এবং জনসাধারণকে সরাসরি সেবা দেওয়া জরুরি দপ্তরগুলো এই ব্যবস্থার বাইরে থাকবে। এএফসি নারী এশিয়ান কাপ ফুটবলের এই গ্রুপে দক্ষিণ কোরিয়ার সাথে ৩-৩ গোলে ড্র করেছে অস্ট্রেলিয়া। সাউথ কোরিয়ার পক্ষে কিম শিনজি ও ক্যাং চাই রিম গোল করেন, আর অস্ট্রেলিয়ার পক্ষে অ্যালানা কেনেডি 2টি ও স্যাম কের 1টি গোল করেন। দিনের অপর ম্যাচে ইরানকে 2-0 গোলে হারিয়েছে ফিলিপিন্স। এই গ্রুপের এই ম্যাচে ফিলিপিন্সের হয়ে গোল করেন সারা ইগসবিক ও চ্যান্ডলার ম্যাকড্যানিয়েল। প্রতি বছরই অমর একুশে বইমেলায় উপন্যাস, গল্প, গবেষণা আর প্রবন্ধের ভিড়ে জায়গা করে নেয় অসংখ্য কবিতার বই। নতুন কবিতার বই দিয়ে কবিরা তুলে ধরেন সময়, অনুভূতি আর স্বপ্নের কথা। কিন্তু বই প্রকাশের সেই উচ্ছ্বাসের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে না কবিতার পাঠক। এবছর কবিতা গ্রন্থ প্রকাশ পাচ্ছে, কিন্তু পাঠক খুবই কম। কবিতাকে বলা হয় অনুভূতির সবচেয়ে সূক্ষ্ম ভাষা, তাই তো বইমেলার প্রতিটি আসরে কবিতার বইয়েরও থাকে আলাদা উপস্থিতি। এবারও প্রকাশ পেয়েছে অসংখ্য নতুন কাব্যগ্রন্থ। তরুণ কবিদের পাশাপাশি অভিজ্ঞ কবিরাও এনেছেন নতুন বই। তবে মেলায় ঘুরে দেখা যায় বইয়ের স্টলগুলোতে উপন্যাস ও গল্পের পাঠকের ভিড়, কিন্তু কবিতার বইয়ের সামনে অনেক সময় দাঁড়িয়ে থাকে নীরবতা। প্রকাশকদের কেউ কেউ বলছেন কবিতার বই প্রকাশের সংখ্যা বাড়লেও সেই তুলনায় পাঠক নেই। এবার কম দেখছি কবিতার পাঠক। তরুণ প্রজন্মের মধ্যে রোমান্টিক কবিতার প্রতি আকর্ষণ বেশি, রাজনৈতিক প্রেক্ষাপটের উপর যে কবিতা, দেশাত্মবোধের উপর, এটার প্রতিও আগ্রহ আছে। তো এই বছরটা হচ্ছে গিয়ে উপন্যাস বলেন, কবিতা বলেন বা এইগুলো তুলনামূলক খুব কম হচ্ছে। কবিরা অবশ্য বলছেন কবিতা কখনো সংখ্যার হিসাব মানে না। অল্প কজন পাঠকও যদি মন দিয়ে কবিতা পড়েন, তাতেই কবিতার সার্থকতা। স্বাভাবিকভাবেই কবিতার পাঠক কম, কবিতা মানুষ পড়তে চায় না, বোঝে কম। কিন্তু আবার যারা আবৃত্তি করে, আবৃত্তি শিল্পীরা আবার এসে কবিতা বইগুলো খোঁজে। তরুণ পাঠকদের কেউ কেউ জানান কবিতা পড়ার অভ্যাস আগের মতো নেই। দ্রুত সময়ের এই জীবনে অনেকে ছোট গল্প বা উপন্যাসের দিকেই বেশি ঝুঁকছেন। উপন্যাসের গল্প যতক্ষণ পড়তেছি, বিভিন্ন চরিত্রের সাথে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি সবকিছুতে একটা লম্বা সময় ধরে ওই অ্যাটাচমেন্টটা থাকে। কবিতা ভালো, তবে কবিতা খুব অল্প সময় মনে হয় অ্যাটাচমেন্টটা কম থাকে। কবিতা আমার পছন্দ, কিন্তু বইমেলায় এ পর্যন্ত কবিতার বই খুবই কমই কেনা হয়েছে। এরই মধ্যেও প্রতিদিন বইমেলায় প্রকাশ পাচ্ছে নতুন নতুন কবিতার বই। রবিবার মঞ্চে প্রকাশ পায় কবিতার বই প্রেয়সীর স্বপ্ন। কবিতা কখনো কাউকে কখনো নিরাশ করে না। কবিতা মানুষকে আশা দেয়, কবিতা মানুষকে আশার প্রদীপ জ্বালিয়ে দেয়, এবং ওই প্রদীপ দেখে দেখে মানুষ সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারে। ৮ মার্চ বইমেলায় নতুন বই এসেছে ৭৫টি, এর মধ্যে কবিতার বই রয়েছে ৩১টি। জহুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। স্বাভাবিক হয়নি জ্বালানি তেল সংকট, অনেক পাম্প বন্ধ। স্বাধীনতা দিবসে থাকছে না আলোকসজ্জা। জুলাই সনদ বাস্তবায়ন সংকটের সমাধান সংবিধানে নেই, রাজনৈতিক সমঝোতার উপর গুরুত্ব আরোপ। শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা পেলেন ৬ জন। গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতি খালেদা জিয়ার। ইরানের তেলের ডিপোতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, ৬ মাস যুদ্ধ চালাতে সক্ষমতার দাবি ইরানের। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।